Nicholas Empire. রাইট, শুনছেন সব সময় নিকোলাস এম্পায়ার, আর শুরু হয়ে গেল হরর নাইটের আরেকটি নতুন এপিসোড। ঘড়িতে সময় রাত 11:59। হরর নাইটের স্পেশাল ইমেল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিব এবং আমার সঙ্গে রয়েছেন সাউন্ডের রিফাত। আমরা সবাই মিলে হরর নাইটের শেষ এপিসোডটি অনেক এনজয় করেছি, কিন্তু আজ আমাদের সঙ্গে আমাদের লিসেনারদের পাঠানো অনেক গল্প রয়েছে। আমরা আজকে তাদের ঘটনাগুলো শুনবো, এছাড়াও আপনাদের পাঠানো কমেন্টগুলো আমরা পড়ব। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে কানেক্টেড হওয়ার নিয়মটি। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। আপনি চাইলে আমাদেরকে ইমেলও করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আমাদেরকে সরাসরি SMS করতে পারেন। আমাদেরকে SMS করার নিয়মটি বলছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন এই নম্বরে 01998506104। এনিওয়েজ, প্রতি সপ্তাহে আমরা অসংখ্য ইমেল পাই আপনাদের কাছ থেকে এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ আপনারা ইমেল পাঠান বলেই আমরা নতুন নতুন গেস্ট পাই, আমরা নতুন নতুন ঘটনা পাই এবং সেই ঘটনা আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। তাই আজকেও আমরা শুরু করব আপনাদের পাঠানো বেশ কিছু ইমেল স্টোরি দিয়ে। আমি জানি আপনাদের বেশিরভাগ যারা আমাদেরকে ইমেল করেন তারা সবাই চান স্টুডিওতে এসে নিজের এক্সপিরিয়েন্সটি শেয়ার করার জন্য। তারপরও নানা ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় স্টুডিওতে এসে শেয়ার করার সুযোগ থাকে না। কিন্তু যে ঘটনাগুলো আমাদের খুব ভালো লাগে এবং আমরা চাই আপনাদের সাথে শেয়ার করতে, সেই ঘটনাগুলো যদি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে পারতেন তাহলে আরো ভালো লাগতো। তারপরও যদি কেউ শেয়ার করতে না পারেন, আমরা সেই ঘটনাগুলোকে পড়ে শোনাই। এনিওয়েজ, চেষ্টা করব আপনাদেরকে আরো বেশি করে স্টুডিওতে নিয়ে আসার এবং চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে সরাসরি আপনাদের ঘটনাগুলোকে সংগ্রহ করার। কোন ঘটনা ভালো হচ্ছে সেটা আমাদেরকে জানাতে পারেন, আবার কোন ঘটনা ভালো হচ্ছে না সেটাও আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনার এক্সপেকটেশন ঠিক কি সেসব কিছু নিয়ে আমাদেরকে জানাতে পারেন। সাথে আরেকটু বলে রাখি, আপনারা যারা আমাদেরকে ইমেল করবেন, আপনি যেখান থেকে ইমেল পাঠান না কেন, শুরুতে আপনার নাম, লোকেশন এবং উল্লেখ করবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে ঘটনাটি আমরা পড়ে শোনাই। অলরাইট গাইস, সো আজকের পর্ব শুরু করবো আপনাদের পাঠানো ঘটনা দিয়ে। সো প্রথম ঘটনাটি লিখে পাঠিয়েছেন রাফিদ, আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম নাজিব ভাই, আশা করছি ভালো আছেন। আমি রাফিদ। আমি আমার মামার কাছ থেকে শোনা একটি ভয়ঙ্কর গল্প শেয়ার করছি, আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এসএসসি পড়ছি এবং অরোরা একাডেমিতে অধ্যয়ন করছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা ভয়ঙ্কর কিন্তু সত্যি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা এখন থেকে প্রায় 30 থেকে 40 বছর আগের, আর এটা সরাসরি আমি আমার মামার কাছ থেকেই শুনেছি। এর সঙ্গে মিলে যাওয়া এক ধরনের গল্প আমি শুনেছি আমার এক কাজিনের কাছ থেকেও। সে থাকে নারায়ণগঞ্জে, তার নাম রিয়াদ। তার সাথেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। তখনকার সময় এখনকার মতো আলো আধারী শহর ছিল না। যে কবরস্থানটির কথা বলবো সেটা ছিল কালীগঞ্জ পুরাতন কবরস্থান। তখনও জায়গাটা খুব নির্জন ছিল, চারদিকে বিশাল গাছ, লতাপাতা আর ঘন অন্ধকার। বিকেলের পরও কেউ ওখানে ঢুকতো না। শেয়াল, সাপ আর ভূতের ভয় ছিল প্রবল। সেই সময় আমার মামার এক আত্মীয় মারা যান। তাকে দাফন করা হয় ওই কালীগঞ্জ কবরস্থানেই। দাফনের ঠিক আগের দিন সন্ধেবেলায় মামা গিয়েছিলেন কবরটা ঠিকমতো খোঁড়া হয়েছে কিনা সেটা দেখতে। কিন্তু কবরের কাছে গিয়ে মামা যা দেখলেন তা দেখে তার শরীরের রক্ত যেন রীতিমতো থেমে যায়। তিনি যা দেখলেন, খোঁড়া কবরটার ভেতরে একজন লোক বসে আছে, পা দুটো ঝুলিয়ে, একদম নাড়াচাড়া করে। লোকটির পরনে ছিল একটা ছেঁড়া ধুতি আর ছেঁড়া কুর্তা, চুল এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা। মামা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পাগল বা ভিখারি হবে, তাই তিনি কিছু না বলেই ফিরে আসেন। যাই হোক, পরদিন যথারীতি দাফন সম্পন্ন হয়। সবাই যখন একসাথে মোনাজাত ধরেছে তখন মামা লক্ষ্য করলেন সেই একই লোকটা দাঁড়িয়ে আছে ঠিক সবার পেছনে, কিন্তু সে মোনাজাত করছে না, শুধু এক দৃষ্টে কবরটার দিকে তাকিয়ে রয়েছে। তার চাহনি ছিল ঠিক এমন যেন সে কবরটার ভেতর কিছু খুঁজছে। এ দৃশ্য দেখে মামার গা কাটা দিয়ে ওঠে।
পরের দিন ভোরে যার বাবা মারা গিয়েছিল সে এবং মামা সেই কবরটি জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান কবরটার মাথার দিকটা পুরো খোঁড়া, যেন কেউ ভিতর থেকে মাটি তুলে ফেলেছে। ছেলেটি ভয় পেয়ে কিন্তু কবরের মাটি ঠিক করার চেষ্টা করতে গিয়ে দেখে ভেতর থেকে টাটকা রক্ত বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তাদের বুক কেঁপে ওঠে। তবু সাহস করে তারা কবরটা খানিকটা খোলে, আর তখন যা দেখলো তা আজও আমার মামা মনে করে রাতের ঘুম হারান। লাশটি আগের মতোই শুয়ে আছে, কিন্তু বুকের মাঝখানে একটা গভীর কাটা দাগ, যেন ধারালো অস্ত্র দিয়ে কেউ হার্টের দিকটা কেটে ভিতর থেকে কিছু তুলে নিয়েছে। কোনো আঁচড় বা পশুর দাগ নেই। তার মানে এটা কোনো প্রাণীর কাজ নয়, এটা মানুষ করেছে। তারা দ্রুত আবার লাশটা দাফন করে, চারপাশে কাঠের বেড়া দেয় যাতে কেউ আর সেটা ছুঁতে না পারে। কিন্তু ঠিক এর কয়েকদিন পরই গ্রামের লোকেরা বলা বলি শুরু করলো, রাতের বেলা কেউ একজন নাকি কবরস্থানের ভেতরে চুপচাপ বসে থাকে কবরের ঠিক উপরে। কখনো হাসে, কখনো আবার কবরের মাটি খোঁড়ে। এক রাতে দুজন কবরখোর লোকটাকে দেখে ফেলে। লোকটা বসে নতুন দাফনকৃত কবরের ভেতর থেকে কিছু খাচ্ছে। যখন তারা কাছে গিয়ে আলো ফেলে, লোকটা তাকিয়ে হাসে। দেখা যায় তার দাঁতে এখনো রক্ত লেগে আছে। তারপর থেকে কেউ আর কালীগঞ্জ কবরস্থানের কাছে যায়নি। লোকটা কে, সে কোথা থেকে আসে, কেউ কোনোদিন জানতে চায়নি, এবং সেটা জানাও যায়নি। এখনো নাকি রাতের অন্ধকারে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে মাটির নিচ থেকে ফিসফিস আওয়াজ শোনা যায়, তোমার পালা, এখন তোমার পালা। থ্যাংক ইউ এভরিওয়ান। এই ছিল আমার গল্প, পড়ে শোনালে খুব খুশি হব। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ গল্পটি শেয়ার করার জন্য। অলরাইট, সো আপনারাও যারা এই ধরনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight71@gmail.com। সুতরাং বুঝতেই পারছেন, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসের সঙ্গে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার যুক্ত করে আমাদের গল্প পাঠাতে পারেন। এবং অবশ্যই আপনি স্টুডিওতে এসে সেই ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান আমরা সেটি পড়ে শোনাই, সেটাও অবশ্যই লিখে জানাবেন। সাথে আরেকটি কথা বলি, সেটা হলো আপনার জীবনের সেরা এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো পাঠাতে ভুলবেন না। যারা এখনও আমাদেরকে SMS করতে চান তাদেরকে বলছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, আবার স্পেস দিয়ে আপনার লোকেশন এবং তারপর স্পেস দিয়ে আপনার SMSটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নম্বরে। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। অনেকেই হয়তো আনফরচুনেটলি আজকের শোটা মিস করতে পারেন, তাই যারা মিস করার সম্ভাবনা রয়েছে তাদেরকে জানাই, আপনি চাইলে আজকের শো যদি সাময়িকভাবে মিস করেন তাহলে আগামীকাল আবার ওই শোটা শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারে। অলরাইট, দেখতে পাচ্ছি অনেকে SMS করেছেন। আতিকুল ময়মনসিং থেকে আমাদেরকে SMS করেছেন এবং লিখেছেন, ভাইয়া SMSটা পড়তে চাইলে পড়বেন, না পড়লেও আগের মতোই থাকবে। এই তো SMSটি পড়ে ফেললাম। এছাড়াও হাসান কক্সবাজার থেকে SMS করেছেন। এছাড়া ভুলমন চট্টগ্রাম থেকে শাহিদ আমাকে SMS করেছেন, মুস্তাকিম SMS করেছেন, শাওন SMS করেছেন, সৈকত ঢাকা থেকে আমাকে SMS করেছেন এবং লিখেছেন, আমি আজ ইন্ডিয়াতে যাচ্ছি, বাসে যাত্রা করতে করতে শুনছি। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি বুঝতে পেরেছি এবং আপনারা হয়তো অনেক উপভোগ করছেন। সুমন আমাকে SMS করেছেন, শিলু আমাকে SMS করেছেন এবং লিখেছেন অনেক ভয় লাগছে। তানভীর নোয়াখালী থেকে লিখেছেন, ভাই আমার SMSটা কোনোদিন পড়া হয় না, আজকে পড়ে ফেললাম ভাই। ফরহাদ রিয়াদ ফয়সাল নাকালপাড়া থেকে SMS করেছেন, সৌরভ লালমাটিয়া থেকে SMS করেছেন, এছাড়াও আমাকে SMS করেছেন তপন নেত্রকোনা থেকে, শাওন ইয়াসিন আমাকে SMS করেছেন, রনি চট্টগ্রাম থেকে SMS করেছেন, রায়হান আমাকে SMS করেছেন। রনি অনেকগুলো SMS করেছেন এবং লিখেছেন কতগুলো SMS দিলে আপনি পড়বেন। অলরাইট, আমি আপনার প্রথম SMSটি পেয়েছি এবং প্রথম SMSটি আমি প্রথমবার পড়ে ফেলেছি, বাট এরপরেও দেখতে পাচ্ছি আপনি অনেক SMS করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং উইথ হরর নাইট। সোহেল আমাকে SMS করেছেন কোনাবাড়ি গাজীপুর থেকে, বাপ্পি চৌধুরী আমাকে SMS করেছেন, শাকিল মৌচাক থেকে SMS করেছেন, জুবায়ের জুনায়েদ আমাকে SMS করেছেন, সানি ধোলাইখাল থেকে SMS করেছেন। অলরাইট, যারা এখনও SMS পাঠাতে চান এবং তাদেরকে বলছি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, তারপর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং তারপর স্পেস দিয়ে আপনার SMSটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নাম্বারে। ওকে গাইস, সো ঘটনায় ফিরে যাচ্ছে আবার। সো আমাদের এবারের ঘটনাটি পাঠিয়েছেন রাফি। সো আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম নাজিব ভাই, আমার নাম রাফি, আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ছি। এই সেমিস্টারে আমার ক্লাস শুরু হয়েছে। আসলে
আজ আমি যেই অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আমার ছোটবেলা থেকে আমি একটু ভয় পেতাম অন্ধকারে। তখন আমরা রাজশাহী শহরের উপকণ্ঠে একটি পুরনো ভাড়া বাসায় থাকতাম। বাড়িটা একটু অদ্ভুত ছিল। জানালার পাশে বিশাল একটা পুরনো আম গাছ, আর ঠিক পেছনে একটা শুকনো পুকুর। সবাই বলতো পুকুরটায় নাকি আগে কেউ একজন ডুবে মারা গিয়েছিল এবং সেটা নাকি ছিল একটা বাচ্চা মেয়ে। আম্মা এসব কুসংস্কার বলে উড়িয়ে দিতেন, কিন্তু আমার মনে সবসময় একটা ভয় কাজ করত। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকেই সমস্যা শুরু হয়। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ হাঁটছে, একদম পরিষ্কার পায়ের শব্দ। কখনো মনে হতো আমার পাশে কেউ বসে আছে, কিন্তু চোখ খুললে কাউকে দেখা যেত না। কখনো আবার মনে হতো কেউ আমার কাঁধে ঠেলে দিচ্ছে, আমাকে ঘুম থেকে তুলছে। আমি ভয় পেয়ে আমার প্যারেন্টসকে শেয়ার করেছিলাম, কিন্তু তারা বলল, তোমার পরীক্ষার সামনে, টেনশনের জন্য হয়তো এসব হচ্ছে তোমার সাথে। তারপর এক রাতে আমার জীবনের প্রথম বোবা ধরার অভিজ্ঞতা হয়। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার বুকের ওপর বসে আছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। চোখ খুলে দেখলাম আমার রুমের কোনায় একটা বড় ছায়া, একদম মানুষের মতো, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। সেকেন্ড কয়েক পর সেটা হাওয়ার সাথে মিলিয়ে গেল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। এরপর ধীরে ধীরে এসব জিনিস নিয়মিত হতে থাকে। আমার স্বপ্নে একটাই দৃশ্য বারবার আসতো, আমি অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছি, কিন্তু মাটিতে পড়ার আগেই আমার ঘুম ভেঙে যায়। প্রতিবার একই দৃশ্য, একই রকম ভয়। একদিন বিকেলে আমি ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম আমার বন্ধু মাসুমের সঙ্গে। আমাদের বাসা তখন 6 তলায়। সামনের দিকে তাকিয়ে দেখি মাঠের পাশের পুরনো গাছটার নিচে সাদা একটা ছায়া দুলছে। আমি স্পষ্ট দেখলাম লম্বা একটা নারী আকৃতি একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি মাসুমকে বললাম, এই দোস্ত, দেখ তো নিচে কিছু নড়ছে কিনা। সে বলল, তুই নিশ্চয়ই ভুল দেখছিস। আমি তখন ঘরের লাইটটা জ্বালালাম, আর লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে ওটা গাছের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে আমি রাতে একা থাকতাম না। কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকেনি। আমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি ঢাকায় চলে এলাম। প্রথমে থাকতাম রূপনগর হাউজিংয়ের একটা বাসায়। বাসাটার সামনে তখনও একটা ফাঁকা ফ্ল্যাট, আর তার পাশে একটা বিশাল বর্জ্যের স্তূপ। আমি ভাবতাম কিছু না, সাধারণ জায়গা। প্রথম 3 মাস কিছুই হয়নি। তারপর হঠাৎ এক রাতে আবার সেই পুরনো অভিজ্ঞতা আমার মাঝে ফিরে এলো। রাত 3টার সময় ঘুম থেকে উঠে দেখি জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। কালো পোশাক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আমি চোখ পিট পিট করলাম, কেউ নেই। ঘামতে শুরু করলাম। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে করিডোরে দরজা ঠক ঠক শব্দ করল। পরদিন সকালে আমি রুমমেটদেরকে বললাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তারা সবাই হাসাহাসি করলো। তবে আমার কাজিন যখন 2 রাতের জন্য এলো, সে সকালে উঠে বলল, তুই কি জানিস, রাতে আমি ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল কেউ জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল। আমি এটা শোনার পর তখন ঠান্ডা হয়ে গেলাম। এর কয়েকদিন পর আমার এক বন্ধু ইপ্তি ওই রুমে উঠল। সে হাজি, খুব ধর্মভীরু ছেলে। কয়েকদিন পর সে আমাকে ফোন করে বলল, দোস্ত, তুই কি এই রুমে কিছু ফিল করিস? আমি বললাম, কেন? সে বলল, রাতের বেলা কেউ আমার কান ঘেঁষে হাঁটে। তখন মনে হয় কে যেন ঘুমের মধ্যে আমাকে ধাক্কা দেয়। আমি নামাজ পড়া মানুষ, তবুও ভয় পাই। তারপর আমি ওকে কিছু বলিনি। এরপর আমি বাসা পাল্টালাম। নতুন বাসা, নতুন শুরু, এটাই ভেবেছিলাম। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। তৃতীয় রাতে হঠাৎ রাত 2টার সময় ছাদ থেকে প্রচণ্ড শব্দ এলো। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে পাথর গড়াচ্ছে। আমরা সবাই ছুটে গেলাম, কিন্তু দরজা লক করা ছিল। ভেতরে কেউ নেই, অথচ শব্দ তখনও হচ্ছিল। পরে আমাদের এক রুমমেটের মা, খুব ধার্মিক মহিলা, আমাদের বাসায় এলেন। তিনি একদিন আমাকে ডাকলেন এবং আমাকে বললেন, রাফি, তোমার হাতটা একটু দাও তো। তিনি আমার হাতের আঙুল ধরলেন, কিছু একটা পড়তে লাগলেন খুব নিচু স্বরে, কিন্তু হঠাৎ চুপ করে গেলেন। হঠাৎ আমি খেয়াল করলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি বললেন, তোমার আশেপাশে একটা সত্তা আছে, সবসময় নয়, তবে মাঝে মধ্যে আসে। ওটা তোমাকে দেখতে পায়, তুমিও ওকে দেখেছো। তারপর তিনি ধীরে ধীরে বললেন, কখনো ডেকো না, কখনো ডাকে সাড়া দিও না, একবার কাছে এলে আর যায় না।
সো রাজীব ভাই, এই ছিল আমার ঘটনা। আর দুঃখজনকভাবে সেই রাতে আমি আসলেই ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল জানালার বাইরে কেউ তাকিয়ে আছে, কিন্তু ভয় পেয়ে আমি আর তাকাইনি। এরপর আমি যতবারই বাসা বদলাই, এক এক জায়গায় কিছু না কিছু ঘটে যায়। সবশেষে আমার মেডিকেল কলেজের বন্ধু সোহান একদিন বলল, তোর সাথে যা হয় ওটা হয়তো তোর ছায়া না। এখনও মাঝে মধ্যে রাতে মনে হয় কেউ হাঁটছে খুব ধীরে আমার পেছনে। আমি চোখ বন্ধ করি যেন আর কিছু দেখতে না হয়। এভাবেই আমার চলে যাচ্ছে জীবন। অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ স্টোরিটি শেয়ার করার জন্য। আসলেই আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের জাস্ট ঘুমের সময়টাতে যদি চিন্তা করি যে আমরা ঘুমিয়ে আছি, বাট আমাদের জানালার পাশে আমাদের যদি এমন একটা উইয়ার্ড ফিলিং হয় যে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং কন্টিনিউয়াসলি আমাদের ঘুমকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, আসলে এই ব্যাপারটা কিন্তু খুবই উইয়ার্ড এবং খুব ভয়ঙ্কর। অলরাইট গাইজ, সো আপনারাও যারা এই ধরনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। সুতরাং বুঝতেই পারছেন, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসের সঙ্গে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার যুক্ত করে আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া হন্টেড স্টোরি পাঠাতে পারেন। এবং অবশ্যই আপনি স্টুডিওতে এসে সেই ঘটনা শেয়ার করতে চান নাকি চান আমি সেটি পড়ে শোনাই, সেটাও অবশ্যই লিখে জানাবেন। সাথে আরও একটি কথা বলি, সেটা হলো আপনার জীবনের সেরা এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো পাঠানো ভুলবেন না। যারা আমাদেরকে এসএমএস পাঠাতে চান তাদের জন্য বলছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, তারপর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নম্বরে। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। অনেকেই হয়তো আনফর্চুনেটলি আজকের শোটা মিস করতে পারেন, তাই যাদের মিস করার সম্ভাবনা রয়েছে, আপনি চাইলে আজকের শোটা আগামীকালকে আবার শুনতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারে। অলরাইট, এদিকে দেখতে পাচ্ছি অনেক এসএমএস চলে এসছে। কোভিড ফারুক থেকে তিনি লিখেছেন, আমার ফোনে ব্যালেন্স শেষ, তবুও লাস্ট এসএমএসটি করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। খুলনা থেকে রবিউল লিখেছেন, ভাইয়া আমার এসএমএস পড়া হচ্ছে না কেন, এই তো পড়ে ফেললাম। আমাকে বৃষ্টি লিখেছেন, তিনি ভয় পেয়েছেন এবং হরনেট শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। আকাশ রামপুরা থেকে এসএমএস করেছেন, এছাড়াও মিজান রাজশাহী থেকে এসএমএস করেছেন, জুনায়েদ জুহি মুসা শান্তিনগর থেকে এসএমএস করেছেন, রাকিব সাভার থেকে লিখেছেন, আমার মনে হয় আমি অনেক এসএমএস পাঠিয়েছি, এই তো আপনার এসএমএস পড়ে ফেললাম। সিমরান তিনি লিখেছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং হরনেট শুনছেন, থ্যাংক ইউ। এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, মাহি, মারিন, রিমা, স্বর্ণা সিলেট থেকে আমাদেরকে লিখেছেন, সব কাজিনরা একসাথে হরনেট শুনছেন, এটাও লিখছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এছাড়াও আজওয়াদ এবং আরও অনেকেই এসএমএস করেছেন। এছাড়াও চট্টগ্রাম থেকে আমাদেরকে এসএমএস করেছেন জয়, জেরিন এবং হাসিব, তারা 5 জন একসাথে হরনেট শুনছেন, থ্যাংক ইউ। মিল্টন দাসপাড়া নরসিংদী থেকে এসএমএস করেছেন। এছাড়াও যারা এসএমএস করতে চান কিন্তু এসএমএস করতে পারছেন না, তাদের জন্য বলছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং তারপর স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নম্বরে। অলরাইট, এবার ঘটনায় ফিরে যাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন মেহেদি হাসান রুবেল, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নারায়ণগঞ্জে থাকি। এই ঘটনাটি আমার দাদির মুখে শোনা। আমার দাদি এখন অনেক অসুস্থ, দয়া করে সবাই তার জন্য দোয়া করবেন। দাদি প্রায় বলতেন, অনেক বছর আগে তাদের গ্রামের এক নির্জন প্রান্তে দম্পতি বাস করত। তাদের কোনো সন্তান ছিল না। স্ত্রীটি ছিল খুবই সুন্দরী কিন্তু অত্যন্ত অহংকারী। সবসময় সাজগোজে মগ্ন থাকতেন এবং তিনি কারো কোনো কথা শুনতেন না, স্বামীর, না শ্বশুরবাড়ির, না গ্রামের কারো। হঠাৎ একদিন মহিলাটি ভয়ঙ্কর জ্বর আক্রান্ত হয়ে মারা যান। গ্রামবাসীরা তাকে কবর দেয় গ্রামের পুরনো একটা গোরস্থানে, কিন্তু সেখানে সূর্য ডোবার পর এখন আর কেউ যায় না। তার স্বামী ভেঙে পড়েছিল পুরোপুরি। স্ত্রী জীবিত থাকাকালীন সময় যতই অবাধ্য হোক, সে তাকে প্রাণ দিয়ে ভালোবাসত। কিন্তু স্ত্রীর মৃত্যু 2 দিন পর থেকেই শুরু হলো সব অদ্ভুত ঘটনা। প্রথম রাতে সে স্বপ্নে দেখলো তার স্ত্রী একটা অন্ধকার কক্ষে দাঁড়িয়ে আছে, চারদিকে আগুন জ্বলছে আর এক বিশাল কালো সাপ তাকে জড়িয়ে ধরেছে। সাপটি তার গলায় ফনা তুলে বিষ ঢালছে আর মহিলা চিৎকার করছে, আমায় বাঁচাও। লোকটা ঘুম ভেঙে উঠল ঘামে ভিজে, ভাবলো হয়তো দুঃস্বপ্ন, কিন্তু পরের রাতেও একই স্বপ্ন, এবার আরো ভয়ঙ্কর। সে দেখল স্ত্রীর মুখ অর্ধেক পুড়ে গেছে আর তার শূন্য চোখ দুটি তার দিকে তাকিয়ে বলছে, তুমি আমার জন্য এসো।
পরদিন ভোরেই সে ছুটে গেল গ্রামের ইমাম ও দুজন বৃদ্ধকে নিয়ে সেই কবরস্থানে এবং তাদেরকে বলল, চলুন কবরটা দেখে আসি, আমি শান্ত হতে পারছি না। তারা সবাই মিলে কবর খোঁড়ে, আর তারপর যা দেখল তা দেখে সবাই স্তব্ধ। কাফনের কাপড় আছে, কিন্তু ভিতরে কোনো লাশ নেই, না কোনো হাড়, না কোনো চিহ্ন। মাটি ছিল অক্ষত, যেন কেউ ভেতর থেকে মাটি ঠেলে বের করে ফেলেছে। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইমাম বললেন, এই মাটি পবিত্র না, কেউ রাতে এখানে যেন না আসে। লোকটা সেদিন রাতে ঘরে ফিরে এলো, গায়ে পানি ঢেলে খাটে বসলো। ঠিক তখনই হঠাৎ খেয়াল করলো তার খাটে কেউ শুয়ে আছে। সাদা কাপড়ে ঢাকা একটা দেহ। ধীরে ধীরে কাপড়টা সরাতে লাগলো। সে হঠাৎ দেখতে পেল তার মৃত স্ত্রী। তার মুখে তার কোনো চোখ নেই, চোখের জায়গা থেকে রক্ত ঝরছে টপ টপ করে। ঠোঁট কাটা, মাথা পুরো টাক, আর হাতে পায়ের আঙুলগুলো নেই। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্বামীর দিকে। ধীরে ধীরে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে বালিশের উপর। লোকটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে প্রতিবেশীরা খবর পেল লোকটা মারা গেছে। তাকে কবর দেওয়া হয় গ্রামের একদম অন্য পাশে, তার স্ত্রীর কবর থেকে অনেক দূরে। দাদি বলতেন, মেয়েটা নাকি মৃত্যুর পরও শান্তি পায়নি, কারণ জীবিত অবস্থায় সে ছিল অহংকারী, অন্যদের অপমান করত এবং কারো উপদেশ সে মানত না। এই কারণে নাকি সে দুনিয়া ছেড়ে গেলেও তার আত্মা থেকে গেছে পৃথিবীতেই, নিজের কবর খুঁড়ে নিজের ভুলের শাস্তি ভোগ করত। এই ছিল আমার গল্প। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস। ওকে, আপনারাও যারা এই ধরনের ঘটনা পাঠাতে চান তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আরও একবার বলে দিচ্ছি, horrornight731@gmail.com। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসের সঙ্গে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার যুক্ত করে আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া হন্টেড স্টোরি পাঠাতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যদি স্টোরিতে এসে ঘটনাটি শেয়ার করতে চান তাহলে সেটা অবশ্যই জানাবেন, নাকি আপনি চান যে আমরা আপনার স্টোরিটি পড়ে শোনাই, সেটাও আমাদেরকে জানাবেন। সাথে আরো একটি কথা বলি, সেটা হলো আপনার সেরা এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো পাঠাতে ভুলবেন না। যারা আমাদেরকে এখনো SMS করতে চান এবং পাঠাতে পারছেন না তাদের জন্য বলছে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, তারপর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMS লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নম্বরে। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে। আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন এবং কেউ যদি আনফরচুনেটলি আজকের শোটি মিস করে থাকেন তাহলে আপনি আবারও এই শোটি শুনতে পারবেন আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারে। অলরাইট, সো ঘটনায় ফিরে যাচ্ছে এবার। আমাদের এবারের গল্পটি পাঠিয়েছেন রাহা মিরপুর থেকে। আসসালামু আলাইকুম নাজিব ভাইয়া, এটা আমার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। আমি যখন ছোট ছিলাম তখন আমরা আবুধাবিতে থাকতাম। এই ঘটনা ঘটে আবুধাবিতে। আবুধাবি থেকে আল আইনে যাওয়া রোডটি অনেক বড় এবং নির্জন। রাতের বেলা সেখানে গাড়ি চলাচল খুবই কম। রোডের দুপাশে একটি বাউন্ডারি থাকে যাতে কেউ রোড পারাপার করতে না পারে। একদিন আমার আঙ্কেলের বন্ধু আনিস আঙ্কেল আবুধাবি থেকে আল আইনে যাচ্ছিলেন। রাস্তা অনেক দীর্ঘ এবং নির্জন, তাই সে ভাবলো একটু শর্টকাট রাস্তা বের করার চেষ্টা করি। সে রাস্তা দিয়ে গাড়ি চলছিল, চারপাশে কেউ নেই। ডান দিকে মরুভূমি, বাম দিকে বালু আর খোলা এলাকা। হঠাৎ তার সামনে দেখা গেল একজন মহিলা, রাতের অন্ধকারে লম্বা সাদা পোশাকে, এবং তিনি গাড়ি থামাতে হাত নাড়াচ্ছেন। শুরুতে আমার সে আঙ্কেল প্রথমে একটু চিন্তায় পড়ে গেল এবং এমন একজন মানুষ নির্জন জায়গায় রাতের বেলায় কেন দাঁড়াচ্ছে, কিন্তু তারপর ভাবলো হয়তো কোনো বিপদে পড়েছে। মহিলার অনুরোধে গাড়ি থামালো। মহিলাটি গাড়িতে উঠল। কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ বলল, এখানেই থামুন। ড্রাইভার থামলো, মহিলা গাড়ি থেকে নামলো। কিন্তু সমস্যা হলো ড্রাইভার বাঁ দিকে বসেছিলেন, মহিলাটি ডান দিক থেকে নেমে এসেছে। যেহেতু টাকা দিতে হবে, সো পিছনের সিট থেকে সামনের দিকে মহিলা হাত ড্রাইভারের দিকে এগোতেই হঠাৎ তার হাত দীর্ঘ হয়ে ড্রাইভারের সামনে চলে আসে। ড্রাইভার ভয় পেয়ে অ্যাক্সিলারেটর চেপে গাড়ি ছুটতে শুরু করে। পরের দিন দেখা গেল সে 3 দিন জ্বরে বিছানায় পড়ে থাকে। পরে জানা যায় ওই রোডে রাতের বেলায় কেউ থাকে না। কেউ যদি লিফট দিতে চায় দুর্ঘটনা ঘটতে পারে। এই ছিল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য স্টোরি। আপনারাও যারা এই ধরনের ঘটনা পাঠাতে চান তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। অলরাইট, সো আমরা ফিরে যাচ্ছি আরো একটি ঘটনায়। এই ঘটনাটি লিখেছেন তাহেরা ফেরদৌস যাত্রাবাড়ি থেকে। হ্যালো এভরিওয়ান, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি ঘটে 19 নভেম্বর 2024। রাতটা ছিল অনেক লেট, আমি ঘুমাই, হঠাৎ স্বপ্ন দেখি আমি ও আমার বড় আঙ্কেল আমরা দুজনে অ্যাক্সিডেন্টে মারা গেছি। স্বপ্নে দেখি আমার বাবা আমাদের জন্য কবর খুঁড়ছেন। আমি আমার বাসার দিকে আসছি, পরিবারের সবাই অবাক, আমাকে বলে তুই মারা গেছিস। আমি লাশের কাছে যাই, কিন্তু হাত পা চলতে পারছে না, মাটিতে বসে আছি। ঘুম ভেঙে দেখি তখন রাত 3টা বাজে। হঠাৎ ফোনে খবর আসে আমার বড় আঙ্কেল মারা গেছেন। যে স্বপ্নটা দেখেছিলাম ঘটনাটি ঘটে ঠিক তার 4 দিন পর। এভাবে 4 বার একই স্বপ্ন দেখতে পাই আমি, যে স্বপ্নে আমি মারা যাই এবং যেদিন যে স্বপ্নে আমি দেখতে পাবো যে আমি মারা গেছি সেদিন দেখবো যে আমি মারা যাইনি এবং ওই দিন আমার মৃত্যু হবে। আরো ভয়ঙ্কর রাত 11 ডিসেম্বর 2024। আমি পড়ার রুমে ঘুমাই, রাত প্রায় 3টা। দেখি লম্বা সাদা জুব্বা পরা একজন মানুষ আমার বেডের সামনে দাঁড়িয়ে। সে আমাকে বলে, যতদিন বেঁচে থাকবে তুমি তোমার রিলেটিভদের মৃত্যুর স্বপ্ন দেখবে। যেদিন দেখবে তুমি মারা গেছো সেদিন তুমি মারা যাবে। আমি দেখছি তার পুরো দেহ পা ভেজা। ঘুম ভেঙে ফজর আজান শুরু। বেডের পাশে লম্বা পায়ের ছাপ। দেখার সঙ্গে সঙ্গে ছাপটা ভ্যানিশ হয়ে যায়। এরপর ভয় পেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। পরদিন আমার বাসার সবার রিকোয়েস্টে আমি একজন হুজুরের কাছে গিয়েছিলাম সবকিছু বলার জন্য। হুজুর বললেন, যা দেখেছ তা সত্যি, এটা জীবনের কোনো ভাগ্যবিধি, এমন ঘটনা ঘটবেই। এই ঘটনা একেবারেই বাস্তব, কেউ বানানো গল্প বলছে না, এবং আমি নিজের চোখেই দেখেছি, শুনেছি। এখনো সেরকম অদ্ভুত স্বপ্ন দেখে আমার রাতের ঘুম ভাঙে। এই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ অসাধারণ গল্পটি শেয়ার করার জন্য। আপনারাও যারা এই ধরনের ঘটনা পাঠাতে চান তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। সো বুঝতেই পারছেন, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসের সঙ্গে আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার যুক্ত করে আমাদেরকে গল্প পাঠাতে পারেন। এবং অবশ্যই আপনি স্টুডিওতে এসে সেই ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই, সেটাও আমাদেরকে লিখে জানাবেন। সাথে আরো একটি কথা বলি, সেটা হলো আপনার জীবনের সেরা এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো পাঠাতে ভুলবেন না। যারা এখনো আমাদেরকে এসএমএস পাঠাতে চান তাদের জন্য বলছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, তারপর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠাবেন 01998506104 এই নম্বরে। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। এবং কেউ যদি আজকের শোটি আনফরচুনেটলি মিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের শোটি আগামীকালকে শুনতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল নিকোলাস এম্পায়ারে। এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই এসএমএস করেছেন। সাকিব সাব্বির সুনামগঞ্জ থেকে, চকবাজার থেকে এসএমএস করেছেন। তিনি লিখেছেন, বাবা আমার বাবা রাকিব, আমার মা হোসনে আরা এবং মামা রাশেদ সবাই একসাথে বসে হরর নাইট শুনছি। থ্যাংক ইউ সো মাচ। সিলেট থেকে আমাদেরকে এসএমএস করেছেন জয় আহমেদ, এছাড়াও ফারহানা রহমান গোরান থেকে এসএমএস করেছেন। নাজিব ভাই প্লিজ এসএমএসটা পড়ুন। এই তো পড়ে ফেললাম। আমাকে ডার্ক ফ্রেন্ড সুনামগঞ্জ থেকে এসএমএস করেছেন। তিনি লিখেছেন, সুপার প্রোগ্রাম নাজিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। তিনি জানান যে তিনি খুশি এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন। আল আমিন রিয়া নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, এটি আমার প্রথম এসএমএস, অনেকবার চেষ্টা করেও ভূত দেখার সৌভাগ্য হয়নি। অলরাইট। পায়েল চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, রোদ হোক বা বৃষ্টি হোক নাজিব ভাই আপনি আমার এসএমএস পড়বেনই না। ওহ মাই গড, আপনার কথা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। আনিস কোরাল টেন্টি কলোনি গুলশান থেকে লিখেছেন, নাজিব ভাই খুব ভয় লাগছে, আমি আর আমার স্ত্রী বাইরে বেরোতে পারছি না। ও। ফেরদুস রহমান হেতেম খা সবজিপাড়া রাজশাহী থেকে লিখেছেন, আচ্ছা প্লিজ কিছু বলুন, আমি 7 দিন পর পর হরর নাইট শুনি, মনে হয় সময়টা কমাতে বলছেন বা এরকম কিছু। অলরাইট। নুসাদ ওল্ড ঢাকা থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার এসএমএসটা পড়বেন আশা করি, এটা আমার ফার্স্ট এসএমএস, এই তো পড়ে ফেললাম। সৈকত চট্টগ্রাম থেকে লিখেছেন, আমি এবং আমার বন্ধু নিলয় আর মাহবুব একসাথে হরর নাইট শুনছি। থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আগামী সপ্তাহে যেহেতু আমাদের আরো একটি এপিসোড রয়েছে, তাই আপনার ঘটনা লিখে পাঠাতে ভুলবেন না এবং এখন থেকে আপনি চাইলে প্রস্তুতি নিতে পারেন। আর সেখানে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আরেকবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে horrornight731@gmail.com।
আপনার নাম এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি কি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে থেকে আমাদেরকে ঘটনা পাঠাবেন তাদেরকে সরাসরি রিকোয়েস্ট করবো আপনি চাইলে অডিও ক্লিপ পাঠাতে পারেন এবং অথবা আপনি চাইলে আমাদেরকে ঘটনাটি লিখেও পাঠাতে পারেন। সো আজকের মতো এখানেই শেষ করব, আবার কথা হবে আগামী শুক্রবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি হরর নাইটে মেতে থাকুন। টাটা।